নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে দোষী সাব্যস্ত 13 জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের। দোষী সাব্যস্ত বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। ওয়াকফ বিলের প্রতিবাদে 12 এপ্রিল খুন বাবা ছেলে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। তদন্ত করে সিট, আগামীকাল সাজা ঘোষণা জঙ্গিপুর আদালতের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণবী, 13 জন কারা, আজ আদালতে কি হলো? প্রণব, তোমার কথা একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে না, দর্শকদের আরো একবার জানিয়ে দিই। এই মুহূর্তের বড় খবর, শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে দোষী সাব্যস্ত 13 জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের। দোষী সাব্যস্ত বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। ওয়াকফ বিলের প্রতিবাদে 12 এপ্রিল খুন হন বাবা ছেলে। ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্তিতে খুন হন বাবা ছেলে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। খুনের তদন্ত করে সিট। আমাদের সঙ্গে রয়েছেন প্রণব। প্রণব, যেমনটা বলছিলে, দেখো শামশেরগঞ্জে জাফরাবাদে তোমার জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে তোমার প্রকাশ্যে কুপিয়ে খুন করে। এই খুনের ঘটনায় যে রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয় এবং সিট তদন্তে নেমে মোট এই ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বিভিন্ন জায়গায়, তারা ঘটনার পরে কিন্তু পালিয়ে গিয়েছিল, বিভিন্ন সময় তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এরপরে জঙ্গিপুর আদালতে তাদের বিচার চলছিল। আজকে বিচারক অমিতাভ মুখার্জি ফাস্ট ট্র্যাক কোর্টে তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে যে প্রকাশ্যে খুন করে তার ভিডিও ফুটেজ যেরকম সরকারি আইনজীবী প্রমাণ হিসাবে দেন এবং প্রত্যক্ষদর্শী যারা তারাও সাক্ষ্য দেন এবং এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকরা যেরকম ভাবে সাক্ষ্য দিয়েছে, একাধিক প্রতিবেশীদের তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু আজকে বিচারক তাদেরকে দোষী সাব্যস্ত করেন এবং আগামীকাল তাদেরকে সাজা ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখার্জি। প্রণব, 12 এপ্রিল ঠিক কি ঘটনা ঘটেছিল? ওয়াকফ আন্দোলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ এবং বিশেষ করে জঙ্গিপুর মহকুমার প্রতিটা ব্লক, বিশেষ করে জঙ্গিপুর তোমার সেই সুতি এবং শামশেরগঞ্জ এবং শামশেরগঞ্জের 12 তারিখে তোমার বিভিন্ন গ্রামে এলাকায় বিভিন্ন জায়গাতে লুট তরাস থেকে শুরু করে হিংসা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন বাড়ি ঘর ভাঙচুর করে এবং এই জাফরাবাদে যে চন্দন দাসের বাড়ি এবং হরগোবিন্দ দাসের বাড়ি, তারাও বাড়ির ভেতরে ছিলেন, তাদেরকে ডেকে নিয়ে এসে বাড়ি থেকে বের করে নিয়ে এসে দরজা ভেঙে তাদেরকে নিয়ে এসে প্রকাশ্যে খুন করা হয় এবং এই খুনের ঘটনায় তোমার রাজ্য রাজনীতি পর্যন্ত তোলপাড় হয়ে ওঠে এবং বিভিন্ন সময় বিভিন্ন তোমার রাজনৈতিক নেতৃত্বরা তারাও কিন্তু ছুটে আসেন এবং আমরা যে খবর এই মুহূর্তে দর্শকদের জানাচ্ছি যে এবং এই ঘটনাতে শামশেরগঞ্জে বাবা ছেলে খুনের দোষী সাব্যস্ত 13 জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। দেখেছিলাম এই ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক প্রেক্ষাপটে জানতে চাইব তোমার থেকে এই মুহূর্তে। দেখো, জাফরাবাদ, বেতবোনা সহ যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে এই অশান্তিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার রেশ বেশ কয়েক মাস ধরে রাজ্যের রাজনীতি এবং দেশের রাজনীতিতেও বারবার ধরে চর্চায় চলে আসে এবং প্রণবদা যেমন কথাটা বলছিল, আমরাও দেখেছিলাম এই শামশেরগঞ্জের ঘটনা কভার করতে এসে প্রায় প্রত্যেক দিনই একাধিক কমিশন বা যারা তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে এসে পৌঁছন, তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মুখ্যত রাজনৈতিক যে অংশ ছিল সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে ওই গ্রামে থাকা বা সেখানকার যারা হিন্দু মানুষজন রয়েছেন তাদের প্রতি যে ধরনের আক্রমণ করা হয়েছে, তাদেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে তা নিয়ে তারা সরব হতে শুরু করেন। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হোক বা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তারা বলতে শুরু করেছিলেন যে এই গোটা ঘটনাকে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে, এসআইটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করছে এবং যাতে দ্রুত যারা দোষী রয়েছেন তাদেরকে শাস্তি হয় সেই বিষয়েই তারা এগোবেন।
আমরা দেখলাম যে পরবর্তী সময় হচ্ছে যে 13 জনকে এসআইটি গ্রেপ্তার করে, আদালতে মামলা অত্যন্ত দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে চলতে থাকে এবং আজকে তারা যে দোষী সেটি আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল শাস্তি ঘোষণা করা হবে। যদিও রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল এই খবর পাওয়ার পরই তারা বলছেন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে হিন্দুরা আক্রান্ত হয়েছেন, মারধর করা হয়েছে, বারবার তারা সেখানে অত্যাচারিত হচ্ছেন, তারা গ্রাম ছেড়ে চলে যেতে চাইছেন, প্রশাসন দেখছে না, এটি একেবারেই ঠিক ছিল না তারা দাবি করছেন। এবং তুমি জানো যে চলতি মাসেরই কয়েক সপ্তাহ আগে ব্রিগেডের একটি ঘটনাকে ঘিরে যখন চিকেন প্যাটিস বিক্রেতার ওপর আক্রমণের ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়েও বিজেপি শিবিরের একাধিক নেতার বা তাদের বিভিন্ন মুখপাত্রদেরও বক্তব্য ছিল যে এর বেলায় অর্থাৎ চিকেন প্যাটিস বিক্রেতার বেলায় বিভিন্ন মহল থেকে সরব হচ্ছেন, তারা প্রতিবাদ করছেন, কিন্তু ওই জাফরাবাদের বাবা ছেলের খুনের ঘটনার ক্ষেত্রে তাদেরকে কেন সেভাবে লক্ষ্য করতে পারা যায়নি। ফলে রাজনৈতিকভাবে অবশ্যই এই খুনের ঘটনাটাকে ঘিরে চর্চা ছিল এবং যে ধরনের পরিস্থিতি, যে ধরনের রাজনৈতিক লাইনের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, আজকে এই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া, তাদের এই যে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে শাসক দলের বক্তব্য হচ্ছে যে তারা বলেছিলেন যে পর্যাপ্ত বিচার প্রক্রিয়া চলবে, তদন্ত প্রক্রিয়া চলবে এবং এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই, কোনো রাজনৈতিক বাধা প্রদানের কোনো জায়গা নেই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। পাল্টা সরব হতে শুরু করেছে ইতিমধ্যে বিজেপি শিবির এবং তারা কেন এই ধরনের খুনের ঘটনাগুলি ঘটেছিল তা নিয়ে তারা আবারও ফের প্রশ্ন তুলতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে যে গোটা ঘটনা অত্যন্ত দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেই দোষী সাব্যস্ত করা, এই গোটা ঘটনাকে ঘিরে ফের নতুন করে জাফরাবাদের এই বিষয়কে নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ আবির। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে মিছিল শুভেন্দু অধিকারীর। বাংলাদেশে সংখ্যালঘুকে পিটিয়ে পুড়িয়ে খুন, বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিল শুভেন্দুর। যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে মিছিলে শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, দেখো, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বা তার হত্যার প্রতিবাদে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এই মুহূর্তে মিছিল করছেন এবং তার সঙ্গে হিন্দু ধর্মের সাধু সন্ত যারা রয়েছেন তারা রয়েছেন, সাজ বাজিয়ে টঙ্কা বাজিয়ে এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের দিকে তার যে অফিস সেখানে তারা যাবেন। যদিও আমরা দেখতে পাচ্ছি সেই অফিসের বাইরেই সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে একটা গার্ডরেল করা হয়েছে যাতে তিনি ভিতরে প্রবেশ করতে না পারেন, মানে সেক্ষেত্রে তারা প্রতিনিধি দল পাঠাতে পারেন, কিন্তু পুরো যেভাবে তারা মিছিল নিয়ে আসছেন পুরো মিছিল তারা নিয়ে যেতে না পারেন, সেই জন্য পুলিশের তরফ থেকে কিন্তু এখানে পুলিশি ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ আরেক বিধায়ক তিনিও রয়েছেন, তারা দুজনে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং তারা ইউনিসেফের দিচ্ছে স্লোগানিং যেরকম হচ্ছে তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘুকে পিটিয়ে পুড়িয়ে খুন, দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয় এবং তারই প্রতিবাদ বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিল। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, কারা কারা রয়েছেন মিছিলে? বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন। তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী সহ সাধু সন্ত তারা উপস্থিত রয়েছেন এবং শুধুমাত্র তাই নয়, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একেবারেই বাংলাদেশ হাইকমিশনের দোরগোড়ায় বলতে চলে যায়, কিন্তু সেখানে পুলিশ ব্যারিকেড এই মুহূর্তে রয়েছে, পুলিশ ব্যারিকেডের সম্মুখে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এবং পুলিশ মোতায়েন রয়েছে। শুভেন্দু অধিকারী এই ব্যারিকেড ভেঙে দিয়ে যান কিনা সেটা যেমন দেখলেন, এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী সেটি
খবরে। হাঁসখালি গণধর্ষণ খুনে দোষী সাব্যস্ত নয়, গণধর্ষণ ও জোর করে শ্মশানে দাহ করার অভিযোগ। 2022 সালের 4 এপ্রিল কিশোরীকে গণধর্ষণ ঘটনায় এক নাবালক সহ 9 জনকে গ্রেফতার। আর আগামীকাল সাজা ঘোষণা রানাঘাট এডিজে আদালতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, ঠিক কি পর্যবেক্ষণ ছিল বিচারকের? দেখো, এই মামলাতে 9 জনকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এদিকে আদালত এবং সিবিআই 13 এপ্রিল 2022 থেকে এই মামলার দায়িত্বভার গ্রহণ করেছিল এবং প্রথমে রাজ্য পুলিশ হাঁসখালি থানা দুজনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে মূল অভিযুক্ত সোহেল গোয়ালি এবং তার একজন বন্ধুকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তী সময়ে সিবিআই এই মামলার দায়িত্ব পাওয়ার পরে আরো 7 জনকে গ্রেপ্তার করে এবং মূল অভিযুক্ত সোহেল গোয়ালি যার বাড়িতে এই অনুষ্ঠান ছিল এবং জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেখানে কিশোরীকে নাবালিকাকে গণধর্ষণ করা এবং পরের দিন যখন নাবালিকার মৃত্যু হয় এবং তাকে জোর করে দাহ করতে বাধ্য করে ডেথ সার্টিফিকেট ছাড়াই। এবং তো যাই নাকি এই ঘটনাতে আদালত 3 জনকে, সোহেল গোয়ালি, তার বন্ধু প্রভাকর পোদ্দার এবং মঞ্জিত মল্লিক, এবং এই 3 জনের বিরুদ্ধে মূল ষড়যন্ত্র থেকে শুরু করে গণধর্ষণ এবং পক্সো 6 ধারায় তাদেরকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক ধারা রুজু রয়েছে। পাশাপাশি আরো 7 জন যারা রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় কিন্তু আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল এই আদালত এই মামলা সাজা ঘোষণা করবে এবং এই 9 জন একবারে কিন্তু গ্রেপ্তার হয়নি, বিভিন্ন সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে সোহেল গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালি, তাকেও কিন্তু পরবর্তী সময় সিবিআই গ্রেপ্তার করেছিল এবং এই ঘটনার দীর্ঘ ট্রায়ালের পরে 28 জনের সাক্ষ্য গ্রহণের পরে এই 9 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট এদিকে আদালত আগামীকালই এই মামলার সাজা ঘোষণা হবে। ধন্যবাদ। জন্মদিনের অনুষ্ঠানে নাবালিকা প্রেমিকাকে আমন্ত্রণ, তারপর মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এমনকি পরে নাবালিকার মৃত্যু হলে চাপ দিয়ে তড়িঘড়ি শেষকৃত্য করানোরও অভিযোগ। গত 4 এপ্রিল এই কাণ্ড নদিয়ার হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সমরগালির ছেলের বার্থডে ছিল, তাই আমার মেয়ে সমরগালির ছেলে আমার মেয়েকে রেপ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, বলছে বলতে পারছিল যে আমি বাড়িতে চলে যাচ্ছি। তো এই মতো অবস্থায় এই ঘটনা আমি প্রশাসনকে বলেছি যে এর সঠিক তদন্ত এবং তদন্তের সাথে আমার ছেলেকে যতদিন এখানে রাখার দরকার রাখবে এবং যতটুকু সহযোগিতা করতে আমি। ধর্ষিতা পরিবারের দাবি, গাজনা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি, তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল অভিযুক্ত। কয়েক মাস আগে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাবালিকার। গত সোমবার সোহেলের জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে বাড়ি থেকে বের হয় নাবালিকা। ঘটনার রাতে মেয়েকে এক অপরিচিত মহিলা বাড়িতে দিয়ে যান। বাড়ি ফেরার পরে মেয়ের শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন তার মা। মঙ্গলবার ভোরে রক্তক্ষরণে মেয়ের অবস্থার অবনতি হতে শুরু করে। স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনার আগেই মৃত্যু হয় তার। মৃত্যুর পরে অভিযুক্তের পরিবার চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করায় বলে অভিযোগ। ভয়তে আমরা এতদিন বলি নেই, যে লোক ফাঁসি হোক, আমার মেয়ে তো পাবো না, তাদের জন্য সেই শাস্তি দেওয়া হয়। চাইল্ড লাইনের কর্মীদের আশ্বাসে শেষ পর্যন্ত হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তদন্ত শুরু করে হাঁসখালি থানা। নিউজ 18 বাংলা। মালদার বৈষ্ণবনগরে যুবক খুন, বাড়িতে ঢুকে অস্ত্রের এলোপাথারি কোপ, দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। আমাদের সঙ্গে সেবক রয়েছেন। সেবক, কারা খুন করলো, এই খুনের মোটিভ কি, কেন কারোর সঙ্গে শত্রুতা ছিল কি তার? দেখো, বৈষ্ণবনগরের কেবিএস ছোট কামাত এলাকার ঘটনা। মৃত আতাবুর রহমান, তার বয়স 45-এর একজন, তিনি বিবাহিত। তাকে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। তাকে যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং এই নিহতের পরিচিত দুই মহিলাকে আটক করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার ঠিক মোটিভ কি, কারা কেন এই খুনের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা অথবা
বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক, এমনটাই আশঙ্কা করছে পুলিশ। আর সেই মতো জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজই মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। কিছুক্ষণ আগে ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে আরো স্পষ্টভাবে কিভাবে কি কোর্ট আর মৃতের তার যে বন্দি এটা কাটা আছে আর মুখ দিয়া লাগ দিয়া খালি গোড়ালি ভাঙছে, সাইডে বালিশটা পড়ে আছে আর রক্তটা খুব প্রচুর গেছে। অস্ত্র দিয়ে মারেছে, কোনো নাই তোমার পা হাত লড়াচড়া কোনো কিছু ছিল না। তার জবও শুনতে পাইনি আমার স্বামী। গেট লাগে আমরা শুতেছি, কিন্তু গেটটা খসে ছিল। যখন উঠছি কিনা তখন গেট খসা, মেল গেট। কি মনে হচ্ছে যে আততায়ী এসেছিলেন, তিনি কোনটা দিয়ে এসেছিলেন? ছাদের উপর দিয়ে উঠেছে আগে, দিয়ে তখন আমার মানুষ স্বামীকে এরকম করেছে, দিয়ে তখন এখান থেকে গেছে। তখন আপনার এখান থেকে 12টা 12:30 অতটা দাদা আমি কিনে যার মানুষ এরকম হয়েছে আমি অতটা বলতে পারি। মহিলার রহস্য মৃত্যু, হাওড়া হাসপাতালে ধুন্ধুমার, হাসপাতালের শ্বশুর বাড়ি বাপের বাড়ির মারামারি, মহিলাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ভাসুর ও তার পরিবারের বিরুদ্ধে। এ নিয়ে হাসপাতালে রীতিমতো ধুন্ধুমার সৃষ্টি হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, এই অভিযোগ কেন করছেন মহিলার পরিবার যে তাকে খুন করা হয়েছে? কোনো পুলিশ তদন্তের কোনো আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তদন্তের আপডেট বলতে তার ভাসুর অর্থাৎ এই মহিলা দেবী রাম, তার যে শ্বশুর প্রশান্ত শর্মা, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের পরিবারের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, সরাসরি খুনের অভিযোগ। এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের পরেই পুলিশের তদন্ত কিন্তু অগ্রগতি হবে, বা যদি সেখানে দোষ পাওয়া যায় সেক্ষেত্রে প্রশান্ত এবং তার একাধিক আরো ব্যক্তির নাম রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। মূলত যেটা হঠাৎ করেই যেটা অভিযোগ বেবি রামের পরিবার বাপের বাড়ির তরফ থেকে, তাদেরকে রাতে জানানো হয় যে তার বোন অর্থাৎ বেবি রাম সে কিন্তু ছাদ থেকে ঝাঁপ মারে। পরবর্তীকালে তদন্তে যেটা দেখা যায় যে রাত্রিবেলা প্রতি রবিবারে কিন্তু তাদের ছাদে বসতো পিকনিকের আসর। সেই পিকনিকের আসরে গন্ডগোল এবং প্রশান্ত বাবু তিনি গিয়ে মাইক বন্ধ করতে বলে, তা নিয়ে বচসা এবং সেখান থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ দেবাশিস। কলেজের ছাদ থেকে ঝাঁপ মেরেছে, এখানে এসে দেখি মারা গেছে। ওদেরকে জিজ্ঞাসা করছি, ওরাও কিছু ক্লিয়ার করছে না, আমরা বুঝতে পারছি না কি হয়েছে এটা কি। আমরা সন্দেহ করছি ওদের বাড়ির থেকে কিছু একটা হয়েছে যেটা আমরা জানতে পারছি না। তো আমরা আশা করি যে পুলিশ প্রশাসন আমাদের সহায়ক করবে। তোর বোন ঝাঁপ দিয়েছে রে, আয় তাড়াতাড়ি। আমার গ্রামও কিছু করেছে, ওরাই কিছু করেছে। ওরা এরকম কেন করছে?